তোমায় স্বাগত। আজকে আবার তোমাদের পরবর্তী স্কুল বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ এর কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো প্রথম কোশ্চেনে কী বলছে, গ্রুপেতে বলেছে H1 O=16 হলে 9 গ্রাম জলে কত মোল জল উপস্থিত আছে। কত হবে না 0.5 মোল। অপশান 2 নম্বর কোশ্চেন বলছে যে মিশ্রণটি কলোডীয় নয় সেটি কি? কুয়াশা, গোল্ড সল, চিনির দ্রবণ না দুধ। চিনির দ্রবণ হচ্ছে প্রকৃতি দ্রবণ, তাই এটা কলোয়েড হবে না। তারপর হচ্ছে তিনেরটা কি বলেছে, বার্নৌলির নীতি কোন ভৌত রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? ভর, ভরশক্তি, শক্তি কোনোটি নয়। কিসের শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে। 4 নম্বর কোশ্চেনে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিএইচ স্কেল হলো হয় কত থেকে শুরু করে? 0 থেকে 10, 0 থেকে 14, 1 থেকে 14, 0 থেকে 12। উত্তর হবে কত? উত্তর 1 থেকে 14 পর্যন্ত হয়। কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক? অপশান এ শক্তি, অপশান বি কার্য, অপশান সি ক্ষমতা, আর অপশান ডি হচ্ছে বল। উত্তর হবে ক্ষমতা। তারপর বলছে 6 নম্বরে ইয়ং গুণাঙ্কের এসআই একক কি? উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার। উত্তপ্ত ও গাঢ় নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো কি? না NO2। কি উৎপন্ন হবে? NO2। এগুলো তোমাদের গ্রুপের প্রশ্ন উত্তরগুলো। এইভাবে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত কোশ্চেন অ্যান্সার করানো হবে। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তারপরে দেখো গ্রুপ বি। গ্রুপ বির 1 নম্বর কোশ্চেন বলছে গতিশক্তির মাত্র সংকেত কি? গতিশক্তি হচ্ছে শক্তিরই ফর্ম। যদি গতিশক্তি শক্তি হয় তাই গতিশক্তির মাত্রা সমান হবে, অর্থাৎ mL²T⁻²। 2 নম্বর প্রশ্ন কি আছে, প্রান্তীয় বেগে পতনশীল বস্তুর আপাত ওজন শূন্য হয়। অথবা কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিস নীতি প্রযোজ্য হবে কি না? প্রযোজ্য হবে না, কারণ এখানে কি নেই, এখানে অভিকর্ষ ত্বরণ নেই বা অভিকেন্দ্র বল নেই। তিনটি কি বলেছে, পিতলের দ্রাব ও দ্রাবক কোনটি? দ্রাবক হলো তামা, দ্রাব হলো দস্তা বা জিঙ্ক। তবে আইসক্রিমে কোন সংরক্ষণ কলয়েড ব্যবহৃত হয়? আইসক্রিমে জিলেটিন ব্যবহৃত হয়। তবে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, সত্য বা মিথ্যা লেখো। রাবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। সত্য না মিথ্যা? মিথ্যা, কারণ বেশি স্থিতিস্থাপকে স্টিল হচ্ছে বেশি স্থিতিস্থাপক হয়। তারপরে 5 নম্বর কোশ্চেনে বলেছে কি 1 মিলিমোল সমান কত মোল হবে? 10⁻³ মোল। 6 নম্বর কি দাঁতের এনামেলের মুখ্য উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট CA3PO4(2). তারপরে বলছে প্রান্তীয় বেগ কাকে বলে? প্রান্তীয় বেগ কাকে বলে? দেখো প্রান্তীয় বেগ কাকে বলে বলেছে যে কোনো সান্দ্র প্রবাহীর মাধ্যমে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানের স্থির বেগ সহ খাড়া নিচে বা উপরের দিকে গতিশীল হয় তাকে ওই বস্তুর প্রান্তীয় বা সীমান্ত বেগ বলা হয়। পরবর্তী কোশ্চেন কি আছে, পরবর্তী হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি এর প্রথম প্রশ্ন দেখো, বলেছে সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। সাইফনের ব্যবহারিক প্রয়োগ আছে কত নম্বর পেজে? 112 নম্বর পেজে। তোমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে রায়মার্টিন যে সহায়িকা আছে ওখানে 112 নম্বর পেজে পাবে এটা। সাইফনের ব্যবহার কত হবে? 112 নম্বর পেজে। দেখো উত্তর কি হবে। সাইফন কি হয়? 1 নম্বর শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ সাইফনের নীতি কাজ করে। 2 কি পেট্রোলের ট্যাঙ্ক থেকে পেট্রোল স্থানান্তরকরণের সময় সাইফন ব্যবহার করা হয়। 3 রাজমিস্ত্রিরা জল স্থানান্তরের কাজে পলিথিনের পাইপকে বাঁকিয়ে সাইফন হিসাবে ব্যবহার করেন। এই হলো সাইফনের ব্যবহারিক প্রয়োগ। তারপরে অথবাতে কি বলেছে, জলের ফোঁটা গোলাকার হয় কেন তা ব্যাখ্যা করতে। জলের ফোঁটা গোলাকার হয় কেন ব্যাখ্যা কত? 143 পেজে রয়েছে। পেজ নম্বর কত? 143। দেখো পৃষ্ঠের গোলাকার হয় কেন, এই উত্তরটা হবে কোনো তরলের মুক্তপৃষ্ঠ সংশক্তি বলের ক্রিয়ায় সর্বদা সংকুচিত থাকতে চায়, অর্থাৎ তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। এছাড়া আমরা জানি নির্দিষ্ট আয়তনের ভিন্ন আকৃতির বস্তুর মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়, তাই বাহ্যিক বলের অধীনে থাকা তরলের ফোঁটা সাধারণত গোলাকৃতি হয়। তারপরে কি কোশ্চেন রয়েছে, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারকীয় কেন? অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারকীয় কেন
এটা পাবে দেখো গ্রুপ ডিতে চলে গেছিলাম। গ্রুপ সি এর 2 নম্বর কোশ্চেন কি আছে, যে কেটে গেলে রক্ত বন্ধ করতে ফটকিরি ব্যবহার করা হয় কেন? কেটে গেলে রক্ত বন্ধ করতে ফিটকিরি ব্যবহার করা হয় কেন? কারণ হচ্ছে মানুষের রক্ত একটি কলয়েডীয় দ্রবণ, যাতে জলীয় বিস্তার মাধ্যমে ঋণাত্মক আধানযুক্ত কঠিন হিমোগ্লোবিন কণা বিস্তৃত থাকে। ফটকিরিতে K2SO4.Al2SO4 এবং 24 অণু জল উপস্থিত Al3+ আয়ন ও K+ আয়ন দ্বারা রক্তের বিপরীত আধানে প্রশমিত হয়, অর্থাৎ আধানহীন হয়। ফলে রক্ত তঞ্চিত হয়ে জমাটবদ্ধ হয় এবং রক্তপাত বন্ধ হয়ে যায়। তারপরে 3 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 3 নম্বর কোশ্চেন বলেছে যে 12.044 × 1023 সংখ্যক অ্যামোনিয়া অণুর ভর গণনা করো। তো অ্যামোনিয়া অণুর ভর কী করে গণনা হবে? দেখো আমরা কি জানি, 1 মোল অ্যামোনিয়া অণুর সংখ্যা, কোশ্চেন নম্বর 3 1 মোল অ্যামোনিয়ায় অণুর সংখ্যা 6.022 × 1023। আর অ্যামোনিয়ার মোলার ভর কত? অ্যামোনিয়ার মোলার ভর, অ্যামোনিয়ার সংকেত কি? NH3। অ্যামোনিয়ার সংকেত NH3। এর জন্য ভর হয় কত? 14, আর এইচের ভর 1, 3 দিয়ে গুণ, তো কত আসলে অ্যামোনিয়ার মোলার ভর? 17 গ্রাম পার মোল। অ্যামোনিয়ার মোলার ভর কত? 17 গ্রাম পার মোল। অর্থাৎ আমরা লিখতে পারি 6.022 × 1023 সংখ্যক অ্যামোনিয়ার অণুর ওজন 17 গ্রাম। এক সংখ্যক অ্যামোনিয়ার অণুর ওজন 17 বাই কত? 6.022 × 1023 গ্রাম। আর চেয়েছে কত? 12.044 × 1023 সংখ্যক অ্যামোনিয়া অণুর ওজন 17 × 12.044 × 1023 বাই কত? 6.022 × 1023। 1023 কাটলো, এটা দিয়ে কাটলে কত হয়? 2, অর্থাৎ আসলে 34 গ্রাম। উত্তর কত আসলে? অ্যামোনিয়ার ওজন কত আসলে? 34 গ্রাম। অতএব দিয়ে উত্তর লিখতে হবে। অতএব অ্যামোনিয়ার ওজন কত? 34 গ্রাম। নেক্সট রয়েছে কি? অথবা কি বলছে? গ্যাসের মোলার আয়তন ও প্রমাণ আয়তনের মধ্যে সম্পর্ক কি? গ্যাসের মোলার আয়তন ও প্রমাণ আয়তনের মধ্যে সম্পর্ক কি? এটা পাবে 217 পেজের কোশ্চেন নম্বর 11/6। দেখো কি আছে উত্তর। নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসীয় পদার্থের আয়তনকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। যেমন চাপ ও উষ্ণতার উপর নির্ভর করে 1 মোল CO2 গ্যাসের আয়তন 22.4 লিটারের কম বা বেশি হতে পারে। আবার প্রমাণ চাপ ও উষ্ণতায় অর্থাৎ STPতে 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তনকে প্রমাণ মোলার আয়তন বলে। প্রমাণ চাপ ও উষ্ণতায় STPতে যে কোনো মৌলিক বা যৌগিক গ্যাসের মোলার আয়তনের মান সর্বদা 22.4 লিটার হয়। যেমন 1 মোল CO2 গ্যাসের প্রমাণ মোলার আয়তন 22.4 লিটার। গ্যাসের মোলার আয়তন প্রমাণ চাপ ও উষ্ণতায় প্রমাণ মোলার আয়তন 22.4 লিটার হয়। কি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে যে কস্টিক সোডা এর দ্রবণে এল চূর্ণ যোগ করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। দেখো এই কোশ্চেনটা বারবার আসছে, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে সহায়িকা খুঁজলেই। পেজ নম্বর 283-তে পাবে। দেখবে 283 নম্বর পেজে রয়েছে যে 14/2-টা 283 পেজে কি হয়? অ্যালুমিনিয়ামের বিক্রিয়া বলছে অ্যালুমিনিয়াম Al চূর্ণ কস্টিক সোডা গাঢ় জলীয় দ্রবণ সহ যোগে ফোটালে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2Al + 2NaOH + 2H2O থেকে 2NaAlO2 + 3H2।
নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে যে অম্লিক অক্সাইড কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। অম্লিক অক্সাইড কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। 289 পেজে পাবে 29-2, 29-এ 2 নম্বর কোশ্চেনে, 289 পেজ। আম্লিক অক্সাইড কাকে বলে? দেখো, আম্লিক অক্সাইড কি, যে সমস্ত অক্সাইড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, যে সমস্ত লবণ ও জল উৎপন্ন করে তাদের আম্লিক অক্সাইড বলে। উদাহরণ কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হলো আম্লিক অক্সাইড। নেক্সট কি আছে, 5 নম্বর কোশ্চেন। 50 গ্রাম ভরের একটি ব্যক্তি 75টি সিঁড়ির ধাপ বেয়ে 25 সেকেন্ডে দোতলার উপরে উঠলেন। প্রতিটি ধাপের উচ্চতা 12 সেমি। প্রতিটি ধাপের উচ্চতা কত বলছে? 12 সেমি। ব্যক্তিটির ক্ষমতা কত? বলেছে 50 কেজি ভরের একটি ব্যক্তি 75টি সিঁড়ির ধাপ পেরিয়ে 25 সেকেন্ডে দোতলার উপরে উঠলেন। সিঁড়ির ধাপের উচ্চতা দেওয়া আছে 25 সেন্টিমিটার। ব্যক্তিটির ক্ষমতা নির্ণয় করতে হবে। তো কী কী দেওয়া আছে 5 নম্বর কোশ্চেনে? ব্যক্তির ওজন সমান 50 কেজি। নেক্সট কী দেওয়া আছে? সরি, এটা ভর দেওয়া আছে। ব্যক্তির ভর কত? 50 কেজি। ব্যক্তির ওজন কত হবে? ওজন মানে আমরা কি জানি? mg, m ইন্টু জি। এম মানে কত? 50 ইন্টু জি এর মান কত? 9.8 নিউটন। তো কত আসবে গুণ করে? 49 নিউটন। এটা কি হলো? এটা হলো ব্যক্তির ওজন। নেক্সট কি আছে? নেক্সট রয়েছে যে কটি ধাপ পেরিয়ে উঠেছে এরা? না, 75টি সিঁড়ির ধাপ। তো 75টি ধাপের মোট উচ্চতা কত হবে? 75 মোট উচ্চতা 75 ইন্টু 12, 75 সেমি। 75 ইন্টু 12 বলে কত হবে? 750। আর ওদিকে হচ্ছে 150, 900 সেমি, মানে কত মিটার? 9 মিটার। কি হলো? 9 মিটার পেলাম। তো কৃতকার্য সমান আমরা কি জানি? বল ইন্টু সরণ। এখানে কৃতকার্য কত? কৃতকার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। বল গুণ সরণ। বল কত? বল হচ্ছে 49 নিউটন ইন্টু 9, হলো নিউটন মিটার। কত আসলো? এটা 49 যখন 9 করলে 441 নিউটন মিটার। এটা কৃতকার্য। তবে ক্ষমতা কত? ক্ষমতা সমান কি? কৃতকার্য বাই সময়। কৃতকার্য বাই কি? সময়। এই কৃতকার্য সময় কত? 441 নিউটন মিটার। সময় কত সেকেন্ডে? এটি 25 সেকেন্ডে। ভাগ করলে কীভাবে? 17.64। ওয়াট। এটা হলো অ্যান্সার। এই গেল গ্রুপ সি এর প্রশ্ন উত্তরগুলো। নেক্সট হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডি এর 1 নম্বর কোশ্চেন 1-এর এতে কী বলেছে দেখো? বার্নৌলি নীতিটি বিবৃতি করো। প্রচণ্ড ঝড়ে টিনের ছাউনি উড়ে যায় কেন? এটা আগের কোশ্চেনেই ছিল। বার্নৌলি নীতি তোমরা সবাই জানো, সবাইকাই দেখে নেবে। কত পেজে পাবে? এটা 160 পেজে। এটা বার্নৌলি নীতি পাবে কত? 160 পেজে। আর প্রচণ্ড টিনের ছাউনি উড়ে যায়, এটা পাবে 162 পেজে। দেখো বার্নৌলি উপপাদ্য কি বলেছে? বলেছে তরল বা গ্যাসীয় পদার্থে গতির ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্রের পরিমার্জিত রূপই হলো বার্নৌলি তত্ত্বের উপপাদ্য।
এর বিবৃতি কি? আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখ যে কোনো বিন্দুতে একটি একক আয়তনে বা তরলের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। এটা হলো বার্নৌলির নীতি। নেক্সট বলেছে যে প্রচণ্ড ঝড়ে টিনের ছাউনি উড়ে যায় কেন? এটা হবে পরের পেজে 162 পেজে বলেছে প্রচণ্ড ঝড়ের সময় কুঁড়েঘর বা টিনের ছাউনি উড়ে যেতে দেখা যায়। কুঁড়েঘরের বা টিনের ছাউনির উপরের অংশে বায়ুর বেগ বেশি বলে বার্নৌলির নীতি অনুযায়ী এই অংশের বায়ু ছাউনি বা চাল যেটা বলেছে তার উপরে নিম্নচাপ দেয় এবং ঘরের মধ্যে থাকা বায়ু স্থির হওয়ার জন্য এখানে চাপ বেশি হয়, ঊর্ধ্বচাপ কম হয়, তাই এই চাপের পার্থক্যই ছাউনিকে উড়িয়ে নিয়ে যায়। নেক্সট কোশ্চেন কি রয়েছে যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারকীয় কেন? এটা পাবে কথায় 296 পেজে। অ্যামোনিয়া ক্ষারকীয় কেন পাবে 296 পেজে। দেখে নাও একবার। বলেছে অ্যামোনিয়া জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয় NH3+H2O NH4OH। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করে। NH4OH ভাঙলে NH4+OH- হবে। এই OH- আয়নের উপস্থিতির কারণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। এই কারণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের লাল লিটমাস কাগজ দিয়ে নীল হয়ে যায় এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন করে। কোন অ্যাসিডকে স্বর্ণশিল্পে বেশি ব্যবহার করা হয়? না, নাইট্রিক অ্যাসিড। HNO3 স্বর্ণশিল্পে বেশি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে? নেক্সট হচ্ছে অম্লবৃষ্টি কি? মিউরেটিক অ্যাসিড কাকে বলে? মিউরেটিক অ্যাসিড বলা হয় HCl-কে। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড। আর অম্লবৃষ্টি কাকে বলে? এটা পাবে পেজ নম্বর 290। অম্লবৃষ্টি কাকে বলে? অম্লবৃষ্টি হলো বৃষ্টির জলের pH এর মান 5.6 এর নিচে নেমে গেলে অর্থাৎ অম্লত্ব বৃদ্ধি পেলে এই বৃষ্টিকে অম্লবৃষ্টি বলা হয়। নেক্সট কোশ্চেন কি আছে? বলেছে যে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোন বস্তুর বেগ কম হবে তা ব্যাখ্যা করো। হালকা ও ভারী বস্তুর মধ্যে গতিশক্তি যদি সমান থাকে কার বেগ বেশি হবে কার বেগ কম হবে? এটা রয়েছে 361 পেজে। কত নম্বর পেজে পাবে এটা? এটা পাবে 361। এটা হচ্ছে 361। 361 পেজে দেখবে কতটা না 7/4। কি হবে উত্তর? 7/4 দেখো বলেছে বস্তুর গতিশক্তি p²/2m অর্থাৎ p সমান √2me, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ যুক্ত, অর্থাৎ E হচ্ছে গতিশক্তি, p হচ্ছে বস্তুর ভরবেগ, m হচ্ছে বস্তুর ভর। p ভ্যারিজাস √m যখন E ধ্রুবক থাকে, কারণ কি m তো বস্তুর ভর ধ্রুবক থাকেই, সেজন্য E ভ্যারিজাস √m মানে বস্তুর ভরের সাথে সমানুপাতিক হয়। একটি হালকা বস্তুর ভর m1 এবং ভরবেগ p1 এবং ভারী বস্তুর ভর m2 ভরবেগ p2 হলে p1/p2 √m1/m2, যেটা একের থেকে ছোট হয়, অর্থাৎ p1 p2। সুতরাং হালকা বস্তু এবং ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। বলছে ক্ষমতার মাত্রিয় সংকেত m L² T⁻³ হবে। ক্ষমতার মাত্রিয় সংকেত m L² T⁻³ এটা ক্ষমতার মাত্রিয় সংকেত। তাহলে হচ্ছে সল কাকে বলে? উদাহরণ সহ লিখো। সল কাকে বলা হয়? 4 নম্বর কোশ্চেনে সল কাকে বলে? সল হবে কি? তরল বিস্তার মাধ্যমে তরল বিস্তৃত দশা থাকলে সেটাকে সল বলে। সল তৈরি করে তরল বিস্তার মাধ্যমে, দেখো যে সমস্ত কলয়েডের বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশা কঠিন, যে সমস্ত কলয়েডের বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশা কঠিন তাদের সল বলা হয়, যেমন নদীর ঘোলা জল, ভাতের ফ্যান, এগুলো সলের উদাহরণ। নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে যে বীজ গ্যাস কাকে বলে? বীজ গ্যাস বলতে কি বোঝো? বীজ গ্যাস কাকে বলে দেখে নাও। বীজ গ্যাস বলা হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণকে শীতল করলেও কেলাস গঠন হয় না। এই অবস্থায় ওই কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণে দ্রাবে ছোট কেলাস যুক্ত করলে যে কেলাস গঠিত হয় তাকে বীজ গ্যাস বলা হয়। তারপরে বলেছে যে 15% Na2CO3 দ্রবণ বলতে কি বোঝো? 15% Na2CO3 দ্রবণ বলতে কি বোঝো ভাই? এর
দ্রবণ বলতে বোঝায় 100 গ্রাম দ্রবণে 15 গ্রাম Na2CO3 উপস্থিত আছে। নেক্সট কোশ্চেন কি, অথবা দেখো বলেছে কি 10 গ্রাম কপার সালফেটের অসম্পৃক্ত দ্রবণ সম্পূর্ণ বাষ্পীভূত করলে 1.2 গ্রাম কপার সালফেট অবশেষ থাকে। এই দ্রবণের 100 গ্রাম নিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে আর কত গ্রাম কপার সালফেট দ্রবীভূত করতে হবে? 25 ডিগ্রি সেন্টিগ্রেডে কপার সালফেটের দ্রাব্যতা দেওয়া আছে 25। এটা দেওয়া আছে বলেছে 10 গ্রাম কপার সালফেটের অসম্পৃক্ত জলীয় দ্রবণে বাষ্পীভূত করলে কতটুকু বলেছে 1.2 গ্রাম কপার সালফেট তৈরি করে। তবে আমরা এখান থেকে কি লিখতে পারবো, 10 গ্রাম দ্রবণে CuSO4 আছে, কপার সালফেট আছে কতটুকু 1.2 গ্রাম। তো 100 গ্রাম দ্রবণে CuSO4 আছে কতটুকু থাকবে ইন্টু 100/10, 10 কাটলে কত হবে 12 গ্রাম। তো 100 গ্রামে কতটুকু কপার সালফেট থাকবে 12 গ্রাম। তো কপার সালফেটের পরিমাণ 100 গ্রামে CuSO4 এর পরিমাণ 12 গ্রাম। ধরি x গ্রাম CuSO4 মেশাতে হবে। কি ধরলাম, ধরি x গ্রাম CuSO4 মেশালে 25% হবে। তো x গ্রাম CuSO4 মেশালে এখন CuSO4 পরিমাণ কত হবে? এখন CuSO4 এর পরিমাণ 12 যোগ x গ্রাম। আর এখন দ্রাবকের পরিমাণ কত? দ্রাবকের পরিমাণ 100 বিয়োগ কত হবে 12 যোগ x, কারণ 100 গ্রামের মধ্যে এত গ্রাম দ্রাব রয়েছে। 100 গ্রাম টোটাল দ্রবণ, 100 গ্রাম টোটাল দ্রবণ মানে দ্রাব যোগ দ্রাবক। তোমাদের দ্রাব দেওয়া আছে কতটুকু x, 12 প্লাস x। তো দ্রাবক কত হবে, এটা বিয়োগ করলে পেয়ে যাবো আমরা গ্রাম। বিয়োগ করলে কত হবে 88 বিয়োগ x গ্রাম পেলাম। এবার শর্ত অনুসারে আমরা কি লিখতে পারবো, শর্তে লিখতে পারবো 12 যোগ x দ্রাবের ভর বাই দ্রবণের পরিমাণ সমান কত 25/100, এটাই তো 25%। এটা কাটলে কত হবে 1/4। তো পরের লাইনে কি হবে, 4 দিয়ে গুণ করে 4 12 48 প্লাস 4x ইকুয়াল টু 88 মাইনাস x। পরের লাইনে কি হবে, x এক দিয়ে করলে 4x প্লাস x ইকুয়াল টু 88 মাইনাস 48। এখান থেকে 5x সমান কত আসবে 40, বা এখান থেকে x সমান কত হবে 40/5 কাটলে 8 সমান কত, x সমান কত 8। অতএব 8 গ্রাম CuSO4 মেশাতে হবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে যত সংখ্যক অণু আছে, 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে যত সংখ্যক অণু থাকে কত মোল অক্সিজেনের ঠিক তত সংখ্যক অণু থাকবে। বলেছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের যত সংখ্যক অণু আছে, তো 88 গ্রাম অক্সিজেনের কতটুকু আছে সেটা বের করে নাও। 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত সংখ্যক অণু আছে, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত, এটা হচ্ছে 5টা। কার্বন CO2 এর আণবিক ভর কত, 12 যোগ 16 গুণ 2 তোমার কত 44 আসলে আণবিক ভর। আমরা এখানে তো বলতে পারবো কত, তবে 44 গ্রাম CO2 তে অণু আছে কতটুকু 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যা সমান 1 গ্রাম CO2 তে অণু আছে 6.022 × 10⁻23 বাই কত 44। তাহলে 88 গ্রামে অণু আছে 6.022 × 10⁻23 বাই কত 44 × 88। এটা কাটলে 2 মানে কত হলো 12.044 × 10⁻23। এটা কি পেলাম, এটা পেলাম অণুর সংখ্যা। এবার বলেছে কত মোল অক্সিজেনে এত সংখ্যক অণু থাকবে, এই অণুটা কত মোলে থাকবে। তো আমরা কি জানি
6.022 into 10 to the power 23 TO2 অণু বলতে বোঝায় 1 মোল। একটি অণু এত বলতে কি বোঝায় 1/6.022 into 10 to the power 23 আর 12.044 into 10 to the power 23 টি অণু বলতে বোঝায় 12.044 into 10 to the power 23 বাই কত 6.022 into 10 to the power 23। এটা কাটলো, অর্থাৎ এটা কাটলে 2 সমান কত 2 মোল। উত্তর কত আসলো আমার 2 মোল, এটা হচ্ছে উত্তর। তবে এখানেই এখানেই 3 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন আনসার শেষ হচ্ছে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে বা তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও পেয়ে যাবে। আশা করছি সকলের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ। স্টার্ট